নমস্কার, স্যাম অডিও বুকে আপনাদের স্বাগতম জানাই। আমি সায়ন। আমাদের আজকের গল্প পিশাচিনীর কবলে, তৃতীয় পর্ব। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি সায়ন। আপনারা যদি এই গল্পের প্রথম দুটি পাঠ না শুনে থাকেন, অবশ্যই প্রথম দুটি পাঠ আগে শুনে আসুন, না হলে বুঝতে পারবেন না তৃতীয় পাঠটি। তাহলে আর বেশি কথা না বলে শুরু করছি আমি আমাদের আজকের গল্প পিশাচিনীর কবলে, তৃতীয় পর্ব। সকাল হয়। সরলা দেবীর ঘরে সবাই তাকে ঘিরে বসে আছে। আনন্দময়ী হাত পাখা দিয়ে তাকে হাওয়া করছে, আর বাকিরা কেউ খাটে, কেউ এমনি এক কোণায় দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর সরলা দেবীর জ্ঞান ফেরে। জ্ঞান ফিরতেই তিনি এক লাফে উঠে বসে কাঁপতে কাঁপতে বলেন, ভূত ভূত, ওরে বাবা রে, বাঁচাও মা ভবানী, বাঁচাও। ওনাকে দু হাতে চেপে ধরে আনন্দময়ী দেবী বলেন, আহা ঠাকুরজি, শান্ত হও, একটু শান্ত হও। হাতে জলের গ্লাস নিয়ে, এই নাও জল খাও, ভালো লাগবে। সরলা দেবী তখন আনন্দময়ীর দিকে তাকিয়ে বলে, এই জল খেতেই তো যাওয়া আমার কাল হয়েছে গো বৌদি। বদমেশ আদিত্য হাসতে হাসতে ওর মেজদার কাঁধে কোনোই ঝুলিয়ে বলে, কি পিসি, কি হয়েছে বলো তো? ভূত টুত দেখেছ নাকি? সরলা দেবী আদিত্যর দিকে গোল গোল করে তাকিয়ে, হ্যাঁ ওই ভূত দেখেছি। ভূত না, পিশাচিনী। সবাই ওনার কথা শুনে খানিকক্ষণ চুপ করে থাকেন, তারপর হা হা করে হাসতে থাকে। আনন্দময়ী দেবী বলেন, ঠাকুরজি কি যে বলো, যে বাড়িতে স্বয়ং মা ভবানী আছেন সেখানে পিশাচিনী আসবে কি করে? সরলা দেবী মুখ বেঁকিয়ে, সেই তুমি তো সব জেনে বসে আছো, বলি একটা কথা কি কেউ জানো? সবাই বলে, কি? সরলা দেবী তখন বলেন, আরে অপদেবতারা কেবল ঠাকুরের থানে বাদে যেখানে খুশি প্রবেশ করতে পারে, মায়ের ঘরে এসে ঢুকতে পারবে না। কিন্তু যেখানে মা থাকে না, মানে তোমার ঘর আর আমার ঘর, তোমার ছেলে মেয়েদের ঘর, এদের সবার ঘরেই ঢুকতে পারে। আদিত্য তখন বলে, আমার মনে হয় কাল রাতে তুমি নিজের মুখটাই আয়নাতে দেখেছ, তোমাকে তো অনেকটাই ওরকম দেখতে, বলে ফিক ফিক করে হাসতে থাকে। সরলা দেবী আদিত্যকে মুখ বেঁকিয়ে বলে, এই মুখ পোড়া, তুই একদম বেশি কথা বলবি না, একদম। পিসিকে পেতনি বলছে, সাহস দেখ ছেলের। আনন্দময়ী দেবী বলেন, আহা চুপ করো না ছোট খোকা। ঠাকুরজি কাল রাতে কি হয়েছে বলো তো? সরলা দেবী ভয় ভয় বলে, তবে শোনো, বলে সবটা খুলে বললেন। সব শুনে আনন্দময়ী দেবী বললেন, কি বলছো কি? বড় খোকার ঘরে পিশাচিনী? কিন্তু ওর ঘরে তো ওর বউ আছে, আর ওই মৃতদেহটা কার দেখেছো তুমি, যার জন্য এত ভয় পেয়েছ? মৌসুমী বলে, সত্যি তো পিসিমা, কার দেহ দেখেছিলে তুমি? সরলা দেবী তখন ভয় ভয় বলে, তোমরা শুনলে আঁতকে উঠবে। সবাই বলে, কার দেহ? সরলা দেবী বলেন, ওই মৃতদেহ ছিল আমাদের 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 বড় খোকা সত্তর। সবাই অবাক হয়, কি বলছো? পিসিমার ঘরের দরজার থেকে প্রশ্নটা ভেসে আসলে সবাই তাকিয়ে দেখে সামনে মৃণালিনী দাঁড়িয়ে, তার হাতে চায়ের ট্রেতে 5টা
সাদা কাপ, প্লেটে লিকার চা আর মেরি বিস্কুট। সে ঘরে ঢুকে বলে, আপনি কি বলতে চাইছেন? আমার স্বামী মারা গেছে? তাহলে আমার সাথে কে আছে? পরপুরুষ? আপনি কি আমাকে কলঙ্কিনী প্রমাণ করতে চাইছেন? পিসিমা, বাপ মা হারা মেয়ে আমি, আনন্দময়ীকে উদ্দেশ্য করে বলে। আপনার ছেলের হসপিটালে কাজ করতাম, আমি নার্সিং করতাম। ওখান থেকেই আমাদের মধ্যে আস্তে আস্তে সম্পর্ক তৈরি হয়। তারপর তো আপনারা সবাই জানেন আমরা বিয়ে করি। আমি একটা সংসার চাই, একটা পরিবার চাই, যারা আমাকে ভালোবাসবে মেয়ের মতো বলে কেঁদে ফেলে। সবাই ওকে সান্ত্বনা দিয়েও আদিত্যর কেমন যেন সন্দেহ হয়। সেভাবে মনে মনে, আমার কেন জানি না এই মৃণালিনীকে ডাউট হচ্ছে। একদিনে এত তাড়াতাড়ি কেউ মিশতে পারে নাকি? অঙ্কে অঙ্কে মিলাতে হবে মনে হচ্ছে। যাই হোক, সবাই দুপুরের খাবারের সময় টেবিলে বসে। আজও সত্য খেতে এলো না। মৃণালিনী ওর জন্য মাছ ভাত তরকারি নিয়ে চলে যায় ঘরে। আবার আসে রাত। সেদিনের মতো দ্বিতীয় ভুল আর আনন্দময়ী দেবী করবেন না। তাই তিনি জলের গ্লাসটা মনে করে পিসিমার মাথার কাছে রেখে গেছেন। রাত যত গভীর হতে থাকে, সময় আরও ভয়ঙ্কর হতে থাকে। সেদিনের রাতের মতো এবারও সরলা দেবীর ঘুম ভাঙল। সেদিনের মতো আজকের রাতও ঘড়িতে রাত 3টে বাজে। তিনি ভাবলেন, আবার সেই একই সময় ঘুম ভাঙল। আজ আমি কোথাও যাব না বাবা, সকাল হোক তারপর আমি কল ঘরে যাব, তার আগে নয়। এই বলে তিনি চোখ টিপে শুয়ে আছেন। কিছুক্ষণ পর হঠাৎ তিনি তার কানের কাছে একটা সরু গলায় কান্না শুনতে পান, আর বিড়বিড় করে কি সব মন্ত্র শুনতে পান। মন্ত্রের শব্দটা যেন তার ঘরের খাটের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। তিনি অন্যমনস্ক হয়ে ঘাড় ঘুরিয়ে দেখলেন সেই পিশাচিনীকে, তার পা উল্টো আর তার হাতে রক্ত মাখা কালো সুতো। সে সরলা দেবীর পালং খাটের চারপাশে ঘুরছে, আর ওই কালো সুতো দিয়ে বিড়বিড় করতে করতে সেই খাটটাকে বাঁধছে। সরলা দেবী না কথা বলতে পারছেন, না চিৎকার করতে পারছেন। কিছুক্ষণ ঘুরে পিশাচিনী তার সামনে এসে দাঁড়িয়ে বলে, কিরে বুড়ি, আগের দিন তো বেঁচে গেলি, আজ কি করে বাঁচবি দেখ। আজ তোর কোথাও আমি বন্ধ করে দিয়েছি। কিরে, কি করে বাঁচবি? আজ তুই শেষ। তোকে তো এইভাবে আমি মারবো না। তুই তো আমার আসল পরিচয় জেনে গেছিস। তোকে গন্ধে গন্ধে মারবো আমি, তারপর তোর রক্ত খাবো। বলে বিকট হাসি হাসতে থাকে। সরলা দেবীর আজও তার গলার শব্দের স্বরের রহস্যের উন্মোচন করা সম্ভব হয়ে ওঠে না। এই ধকল সহ্য করতে না পেরে তিনি জ্ঞান হারান। ভোরবেলা আনন্দময়ী দেবী উঠে দেখলেন শুভঙ্কর বাবু খুব দুশ্চিন্তায় বসে আছেন। তাকে আনন্দময়ী জিজ্ঞেস করলেন, কি গো, এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লে যে? বুকে ব্যথা করছে কি গো? শুভঙ্কর বাবু বলেন, না গো গিন্নি, ঘুমটা ভেঙে গেল গো, খুব বাজে স্বপ্ন দেখলাম যেন। আনন্দময়ী জিজ্ঞেস করলেন, কি স্বপ্ন? দেখলাম আমাদের রায়ভবনে কারোর কালো ছায়া পড়েছে, আর মায়ের মূর্তির চোখ থেকে জল পড়ছে। এই দেখেই ঘুমটা ভেঙে গেল। আর ভোরের স্বপ্ন তো সত্যি হয়। কি জানি কি হবে।
হঠাৎ তীর্থের চিৎকারের শব্দে সবাই সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। তীর্থকে দেখে সবাই কি হয়েছে জিজ্ঞেস করতে আঙুল দেখিয়ে পিসিমার ঘরের দিকে দেখায়। ওরা তাকিয়ে দেখে, আর যা দেখে তাতে নিজের চোখকেও কেউ বিশ্বাস করতে পারছিল না। তারা দেখে সরলা দেবীর শরীরে স্থিরভাবে পড়ে আছে, চোখের মণিদার স্থির, মুখটা হাঁ করা। তার এই ভয়ঙ্কর রূপ দেখে শুভঙ্করবাবু শঙ্খদ্বীপকে ডাক্তার সাত্রাকে খবর দিতেই তিনি আসেন আর বলেন, সে ইজ ইন কোমা। সরলা দেবীর এরকম আচমকা অসুস্থতায় বাড়ির কারোর সন্দেহ না হলেও আদিত্যের সন্দেহ হয়। সে ভাবে, যে মানুষ কাল হেঁটে চলে বেড়াচ্ছিল সে আজকে এরকম হুট করে কোমাতে চলে গেল, কি করে হয়? বড়দাকে জিজ্ঞেস করি, ও নিশ্চয়ই এর উত্তর দিতে পারবে। ভালো কথা, বাড়ি আসার পর তো একবারও বড়দা বাবার ঘরে গেল না, এমনকি আগের মতো জমি আড্ডাও দেয় না। কি হলো ব্যাপারটা? যাই তো দাদার কাছে, কি করছে দেখি তো। এই বলে সে দাদার কাছে যায় আর দেখে সত্যের ঘরের দরজার ছিটকেনি দেওয়া। সে দরজার ছিটকেনি খোলার আগে দরজায় টকটক করে, কিন্তু কোনো সাড়া পাওয়া যায় না। সে সোজা ঢুকে পড়ে সেখানে। সে ঢুকে দেখে বিছানার এক পাশে সত্যব্রত শুয়ে, শরীর তার ফ্যাকাশে, দু হাত দুপাশে টান টান করে পড়ে আছে। সত্যের এই অবস্থা দেখে সে চুপ করে দাঁড়িয়ে থাকে। তার দাদার এরকম অবস্থা কেন? সে এইভাবে তার দাদাকে ছুটে যাবে? এমনি দরজার পাশ থেকে একটা প্রশ্ন আসে, এখানে কি চাই? আদিত্য চমকে পিছনে তাকিয়ে দেখে মৃণালিনী দাঁড়িয়ে আছে। মৃণালিনী ঘরে ঢুকে আসে আর আদিত্যর চোখে চোখ রেখে বলে, এইখানে কি মনে করে জানো না? স্বামী স্ত্রীর ঘরে নক করে আসতে হয়। বেশ গভীর গলা করতেই বলে। আদিত্য বলে, আমি দরজায় নক করেই ঢুকেছি, আর তাছাড়াও নিজের দাদার ঘরে আসতে কোনো কারণ লাগে নাকি? মৃণালিনী একটু রেগে বলে, কিন্তু তোমার দাদা তো এখন একা থাকে না, আমিও থাকি তার সাথে, সুতরাং আমার জন্য অন্তত বুঝে শুনেই ঘরে এসো কেমন, বুঝলে? এই বলে সে হালকা একটা হাসি দেয় আদিত্যের দিকে তাকিয়ে। আদিত্যর খুব একটা ভালো লাগে না মৃণালিনীকে। কেমন যেন একটা রহস্যের গন্ধ আসে তার কাছ থেকে। আজ বাড়ির যে মেয়েটি রান্না করে, অর্থাৎ লক্ষ্মী, সে আজ তার মাকে দেখতে দেশের বাড়ি নবদ্বীপ গেছে। ফলে আজকে রান্নার ভাতটা আনন্দময়ী দেবীকেই টানতে হবে। মৌসুমী রান্না করতে পারে না বলে তাই যায়। আনন্দময়ী দেবী তাকে কিছু করতে দেয় না। তিনি বলেন, আমি তো বাড়িতে মেয়েকে এনেছি, ঝি তো আনেননি। আমার কাছে মৌসুমী যা, সৌমিলিও তাই, আমার আরেকটা মেয়ে। রান্না সেরে তিনি আজকে নিজের ঘরটা গোছগাছ করছিলেন, এমন সময় আদিত্যের সাথে সেখানে আগমন ঘটে। আনন্দময়ী দেবী দেখেন তার ছোট খোকার মুখে যেন হালকা দুশ্চিন্তার ছাপ পড়েছে। তিনি আদিত্যর কাঁধে হাত দিয়ে বলেন, কি হলো আমার আদির? কিসের এত চিন্তা? সামনে পরীক্ষা বলে? চিন্তা করিস না, ভালো করে পড়, দেখবি ভালো নাম্বার পেয়ে পাস হবি তুই। আদিত্য তখন বলে, না মা, পরীক্ষা না, এই চিন্তা অন্যরকম। আনন্দময় একটু চিন্তিত হয়ে বলেন, কিসের চিন্তা বাবা? আদিত্য তখন খুব বেশি গভীরভাবে বলেন, আচ্ছা মা, বড়দা তো এসেছে 2 দিন হয়ে গেল, একবারও তো বাবার সাথে দেখা করতে এলো না, একবারও তো আমাদের সাথে আড্ডা দিতেও বসলো না। তোমার কি কোনো সন্দেহ হচ্ছে না মা? আনন্দময়ী একটু থমকে গিয়ে বললেন,
এটা তো আমারও সন্দেহ হচ্ছিল, তাই জন্যেই তো আমি বড় বৌমাকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে ছেলের, আসছে না কেন সে আমাদের কাছে। সে বলে সে অসুস্থ, জার্নি করে সে নাকি খুব ক্লান্ত হয়ে পড়েছে। আমি তো প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু বড় ছেলের কাছে গিয়ে ওর সাথে কথা বলে বিশ্বাস হলো। জানিস তো, খুব শরীর খারাপ মনে হলো ছেলেটার। তার জন্যই তো তোর বাবা শান্তিতে চুপচাপ আছে, নইলে তো উনিও অসুস্থ হয়ে পড়তেন। আদিত্য যেন তার মায়ের দিকে অবাক চোখে তাকিয়ে থাকলো। সে বলল, বড়দা তোমার সাথে কথা বলেছে? আনন্দময়ী বললেন, হ্যাঁ। আদিত্য একটু চিন্তিত হয়ে বলে, কিন্তু আজকে আমি এত ডাকলাম দাদাকে দরজা বাইরে থেকে, কই সাড়া দিল না তো। আনন্দময়ী বললেন, হয়তো ঘরের ওষুধ খেয়ে ঘুমোচ্ছিল। চিন্তা করিস না, কিছুদিন যাক, ঠিক সুস্থ হয়ে যাবে। আরে ও তো নিজেই ডাক্তার, বেশি দিন শুয়ে থাকবে না। আদিত্যের মায়ের কথায় নিঃশব্দে মাথা নাড়লেও তার মনের সন্দেহের মেঘ কিছুতেই সরল না। দুপুরবেলা সবাই খেতে বসে। রোজ দিনের মতো আবার মৃণালিনী খাবার নিয়ে আসে ওর আর সত্যের জন্য। যখন আনন্দময়ী দেবী তাদের খাবার বাড়ছিল, তখন সে দেখে আজকে মাছ বা মাংস কোনোটাই রান্না হয়নি। সে একটু দুশ্চিন্তায় পড়ে আমতা আমতা করে বলে, মৃণালিনী। তখনই মৃণালিনী কাছে এসে বলে, মা, আপনি আজকে মাছ বা মাংস কিছু করেননি? আনন্দময়ী বলে, না গো মা, ওই জন্য তোমায় ডাকছিলাম। আজ তো শনিবার, আমাদের বাড়িতে আজ আমিষ হয় না মা। আজ কষ্ট করে খেয়ে নাও, কাল মাছ হবে, তীর্থকাল রুই মাছ আনবে। মৃণালিনী একটু রেগে, কিন্তু আমি নিরামিষ খাই না, আমার সহ্য হয় না, আমি মাংস খাবো বলে দুজনের থালা রেখেই চলে যায়। আদিত্য সবটা লক্ষ্য করে আবার মনে মনে বলে, যদি আমার সন্দেহ ঠিক হয়, তবে আজ রাতে কিছু একটা ঘটবেই ঘটবে। রাত্রিবেলা আজ রাতে জেগে আছে আদিত্য। তার দুটো কারণ: এক, কলেজ থেকে আজ থেকে অনেক অ্যাসাইনমেন্টস দিয়েছে, পরশু সাবমিট করতে হবে। আর দুই, আজকে মৃণালিনী কোনো কাণ্ড ঘটাবে, আর যা ঘটাবে তার জন্যই সে জেগে আছে। সে মন দিয়ে ল্যাপটপে কাজ করছে আর বাঁ হাতে ব্ল্যাক কফি খাচ্ছে। এমন সময় একটা আওয়াজ তার পড়াশোনায় বিঘ্ন ঘটালো। আওয়াজটা এসেছে সদর দরজা থেকে। আদিত্য পা টিপে টিপে গিয়ে দেখে দরজা খুলে মৃণালিনী কোথায় যেন একটা চলে গেল। আদিত্য ওর পিছু নিয়ে যেতে যেতে আদিত্য দেখে মৃণালিনী যে রাস্তা ধরে যাচ্ছে সেটা কালীতলা শ্মশানের রাস্তা। সেখানে যেতেই মৃণালিনী কোথায় যেন মিশে গেল। আদিত্য তার টিকিটাও খুঁজে পায় না। হঠাৎ কোথায় যেন একটা কিছু খাওয়া শব্দ হয়, যেন মনে হচ্ছে কেউ কিছু শক্ত জিনিস কড়মড় করে চিবিয়ে খাচ্ছে। শব্দটা লক্ষ্য করে আদিত্য এগিয়ে যায়, আর লক্ষ্যে সে পৌঁছতেই যায় সে দেখতে পায়, কিন্তু যা দেখতে পায় কোনো সাধারণ মানুষ সেই দৃশ্য দেখে বেঁচে থাকতে পারবে না। আদিত্য দেখে সেখানে এক অশরীরী বসে আছে, হাত পা ছড়িয়ে, শরীর থেকে কিছু নেই তার। লম্বা চুল, পাটা উল্টো, পায়ের আঙুলে বড় বড় নখ। মুখটা দেখে আদিত্যের আর বুঝতে কোনো অসুবিধা হলো না তাকে। সে বুঝতে পারে এই সেই পিশাচিনী যার কথা সরলা দেবী বলেছিল। সে দেখে পিশাচিনী দুদিকে দু পা ছড়িয়ে কি যেন একটা খাচ্ছে। দূর থেকে ভালো করে দেখতে না পাওয়া সে আরেকটু তার নিকটে যায়, কিন্তু তার নিকট যাওয়া তার ভুল হলো। সে কাছে গিয়ে দেখে সেই পিশাচিনী একটা
গরুকে মেরে তার রক্তের তৃষ্ণাকে শান্ত করছে। তার সারা গায়ে রক্তের ছিটে লেগে আছে। তার পরনে থাকা কাপড় দেখে আদিত্য নিশ্চিত হলো যে এই পিশাচিনী আর কেউ না, তাদের বাড়ির বউ, বড় বউ মৃণালিনী। কিন্তু এই মরা প্রাণীর থেকে নিঃসৃত হওয়া পচা গন্ধতে সে বেশিক্ষণ দাঁড়াতে পারেনি। বাড়িতে চলে আসে সে কোনো রকমে। এসে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় আর মুখ বুজে কাঁদতে থাকে। শেষ অবধি এই পিশাচিনীর কবলে পড়তে হলো তার দাদাকে। এখন তার সন্দেহ হয় তার দাদাকে নিয়ে। সে দেখে মৃণালিনী এখনো বাড়ি ফেরেনি। এর ফাঁকে সে সত্যের ঘরে চলে যায়। ঘরে গিয়ে দেখে সত্য ঠিক সকালের মতোই বিছানার এক কোণে একই অবস্থায় শুয়ে। আদিত্য তার দাদার কাছে যায়, তাকে স্পর্শ করে। সেই স্পর্শ করে অমনি তার দাদা জেগে উঠে বসে আদিত্যের হাত দুটো চেপে ধরে। আদিত্য স্তম্ভিত চোখে দেখতে থাকে। সত্যব্রত এর চোখে সে সেদিনের মতো স্থিরতা দেখে না, আর সে তার মধ্যে দেখতে পায় এক রাস জলরাশি। এই জলরাশি যেন আদিত্যকে কিছু বলতে চায়। সত্যব্রত শুধু একটা কথাই আদিত্যকে আগলে ভরে, ভাই কেন এলি এই ঘরে? চলে যা ভাই, নইলে যে তোকেও বশ করে প্রত্যেক আমাবস্যায় রক্ত খাবে। যা ভাই আমার, চলে যা তুই, বলে ওকে একটা ধাক্কা দিয়ে সত্যব্রত জ্ঞান হারালো। আদিত্য এক ছুটে নিজের ঘরে চলে আসে। সে বুঝতে পারছে না সে কি করবে। তার বড়দার এই অবস্থা তাকে অনেকটাই নরম করে দিয়েছে, কিন্তু সে দৃঢ় সংকল্প করে এই পিশাচিনীকে সে ছাড়বে না। আপনারা শুনছিলেন পিশাচিনীর কবলে তৃতীয় পর্ব। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি সায়ন। আপনাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এই রকম আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর গল্পটি ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন, আর কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর এইভাবেই আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করতে থাকুন। এর চতুর্থ পর্ব নিয়ে আমরা আগামী সপ্তাহে আবার আপনাদের কাছে এসে পৌঁছব। তাহলে ততদিনের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, গল্প শুনবেন, গল্প শোনাবেন, গল্প লিখবেন, গল্প পড়বেন। ধন্যবাদ।